লাল সবুজের পতাকায় প্রিয় মাতৃভূমিতে ওসমান হাদি, মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরে, আজ রাষ্ট্রীয় শোক। দুপুরে সংসদে দক্ষিণ প্লাজায় হাদির নামাজের জানাজা, দাফন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে ব্যাপক বিক্ষোভ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা বিএনপির, নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্রের অভিযোগ। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। লাল সবুজের পতাকা মুড়িয়ে বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স হাদির নিথর দেহ নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে হাদির নিহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিমানবন্দরের মাটি স্পর্শ করে এক বিপ্লবী দেশে ফিরলেন। তার নিথর দেহ যেন বিপ্লবের জয়গানকে দিকে দিকে দ্বিগুণ করে ছড়িয়ে দিয়েছে। বজ্রকণ্ঠ আর বারুদের আওয়াজে এক হাদির সেই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে লাখো কণ্ঠে, ইনকিলাব জিন্দাবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমান পৌঁছলে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সব দল মতের নেতারা গ্রহণ করেন হাদির কফিন। ঝালকাঠির নলছিটির এক দুর্বার বিপ্লবী হয়ে উঠলেন বাংলাদেশের সময়ের রক্তঝরা প্রতিবাদী এক পোস্টার। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পথে পথে ওসমান হাদিকে দেখতে হাজারো মানুষের অপেক্ষা আর স্লোগানে উত্তাল ছিল রাজধানীর রাজপথ। ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই। ওসমান বিন হাদির মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত এক জীবন জনতার হৃদয়ে উছলে পড়া ভালোবাসায় হয়ে উঠেছে গোটা বাংলাদেশের বিপ্লবের বিস্তৃত প্ল্যাটফর্ম, যা সব ছাপিয়ে জায়গা করে নিয়েছে মানুষের মানসপটে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজের জানাজা। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাজায় আসার সময় কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার দিনভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ এলাকা। বৃহস্পতিবার থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। জুম্মার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শাহবাগের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। শুক্রবার রাত ৮টার দিকে রাস্তা ছেড়ে দিলে প্রায় ২২ ঘন্টা পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ চত্বর। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ।
নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি জানান দেয় দেশের স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত জনগণ। দল মত ঐক্যবোধ যে আমরা দল মত ভুলে যাই, সবাই একসাথে রাজপথে নামছি। আমরা দাবি ভারত থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এনে তাদেরকে এই শাহবাগের চত্বরে ফাঁসি দেওয়া হোক। হাদিকে হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ডাকসু। ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনো আওয়ামী লীগ সেবাদাস বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তাদেরকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। কথা পরিষ্কার, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের আধিপত্য মেনে নেব না। এদেশে আওয়ামী লীগ নামক এই পাপ আমরা বহন করব না ইনশাআল্লাহ। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের কণ্ঠে। শাহবাগ চত্বরেই জুমার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে ওসমান হাদি, আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সকল মসজিদে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ করেন মুসল্লিরা। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে উল্লেখ করে বক্তারা দেশ থেকে ভিনদেশি আধিপত্যবাদ নির্মূলের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম থেকে বের হয়ে শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়। রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ মিছিল হয় হত্যার প্রতিবাদে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে শোক আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভে অংশ নেন। পরিকল্পনাকারী সহ হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্বজনসহ বিক্ষুব্ধ জনতা। এছাড়া দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে হাদির আত্মার মাগফিরাতে করা হয় বিশেষ দোয়া। আহমেদ শরীফের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে তার নিজ জেলা ঝালকাঠিতে। জুলাই যোদ্ধার গ্রামের বাড়ি নলছিটিতে এখন শোকাবহ পরিবেশ। স্বজনদের সান্ত্বনা দিতে ছুটে আসছেন অনেকেই। অপরাধীকে ধরতে হবে, অপরাধীর ইন্ধনদাতা কারা তাদেরকে ধরতে হবে, উন্মোচন করতেই হবে। সন্ত্রাসীরা যেখানেই গেছে ওইখান থেকে আইনা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের মাঝে এবং সবার জনগণের মাঝে তাদের বিচার করতে হবে। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান এবং বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা। খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। বাদ জুমা জুলাই ঐক্য চট্টগ্রামে কফিন মিছিল বের করে। এছাড়া ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। সিলেটে জুমার নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া শেষে হাদির মৃত্যুর প্রতিবাদে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের মানুষ। জুমার নামাজ শেষে রাজশাহীতে সাহেববাজার 0 পয়েন্ট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অংশ নেন। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনায় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও শিববাড়ি মোড়ে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। মাগুরায় হাদি হত্যার বিচার দাবিতে বিকেলে সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মিছিল এবং সমাবেশ হয়েছে। নওগাঁয় জুমার নামাজের পর ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ কফিন মিছিল বের করে। এছাড়া জুমার নামাজ শেষে নাটোর, দিনাজপুর, চাঁদপুর, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফেনী সহ দেশের সব জেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেয় সর্বস্তরের মানুষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার ও ছায়ানটে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে শুক্রবারও ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসব ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিকে শুক্রবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা। আর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। তামজিদ সুমনের রিপোর্ট। ওসমান হাদির মৃত্যুর পর রাজপথে ক্ষোভ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী এসে প্রথম আলোর প্রথমা প্রকাশনী ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা চালায়। এ সময় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। পুড়ে যায় ডেইলি স্টার ও প্রথম আলো ভবনের বিভিন্ন তলার নথিপত্র ও আসবাব। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। যেটা আমাদেরকে সবচাইতে ভয় দিচ্ছে যে জায়গাগুলোর উপর আক্রমণ হয়েছে এগুলো আমাদের একদম রাজধানীর কেন্দ্রবিন্দুতে আছে। তারপরেও এখানে সময় মতো পুলিশ আসে নাই, গোয়েন্দা বাহিনী তো আসেই নাই। গোয়েন্দা বাহিনী কি কাজ করে যদি এই কথাগুলো তারা সময় মতো সরকারকে না জানাতে পারে? এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে প্রথম আলোর কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় নিজেদের প্রতিষ্ঠানে এরকম হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে বিক্ষুব্ধদের ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে গেছে অতি গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে ফেলা হয়েছে ক্লাসরুমের আসবাব ও বাদ্যযন্ত্র। এই ঘটনায় নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটে এই ধরনের হামলার বিষয়টি আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় এবং এই বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি। শুক্রবারেও ভাঙা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। সকাল থেকে একদল বিক্ষুব্ধ জনতা হাতুড়ি শাবল দিয়ে বাড়ির দেয়াল ভেঙে ফেলেন। ওসমান হাদি ভাই বাংলাদেশের একজন বিপ্লবী ছিল এবং তার মৃত্যু হয়েছে সম্পূর্ণভাবে ভারতের আধিপত্যবাদ বিস্তারকারীদের মাধ্যমে। তো একদিকে এটা আমাদের জন্য শোকবহ মুহূর্ত হলেও আমরা এই শোককে অবশ্যই শক্তিতে রূপান্তর করতে চাই। আমরা চাই না একটার পর একদিন যাওয়ার পরপরই এই ওসমান হাদির মতো আমরা এক একজন বিপ্লবীকে হারাই। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে দেয়া হয়েছে ব্যারিকেড। প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর তোপখানা সড়কে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে উদীচী কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদীচীর সাধারণ সম্পাদক জানান, পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা ও নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। আর ছায়ানটে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এদিকে দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 8টায় বাড়িটিতে আগুন দেয়। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। বোচাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একই সময়ে সাবেক মেয়র আব্দুস সবুর ও যুবলীগ নেতা তুষারের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সহিংসতার ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারের। শরীফ ওসমান হাদির পরিবার ও সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র, এমনটি জানান উপদেষ্টারা। শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে শরীফ ওসমান হাদির বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। সহিংসতা ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের চলমান সংকটে জাতীয় ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, এই সংকট মোকাবেলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার জানান, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার। হাদির চিকিৎসায় কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও জানান তারা। দাফনের বিষয়টি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হবে। দেশের এই মুহূর্তে প্রজ্ঞা দরকার, ঐক্যের দরকার এবং গভীর জ্ঞানের ভিতর দিয়ে, অভিজ্ঞতা জ্ঞানের ভিতর দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে।
এই ছোট্ট বাচ্চাটা যে তার বাবার কোনো স্নেহ পাবে না, তার মা বয়সে অনেক কম, তো সেদিক থেকে আমরা এটা ঘোষণাই দিয়েছে যে তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে। ওর মতন একটা মানুষের জন্য মানে করতে তো কারো কোনো রকম কার্পণ্য করার কোনো সুযোগ নাই। কাজে আমাদের দিক থেকেও কোনোভাবেই অন্য কিছু চিন্তা করার অবকাশ ছিল না। সারা দেশে গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা ও ঘৃণা জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। পরে সংবাদ সম্মেলন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নাকের ডগায় সংঘটিত এ ধরনের ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র। পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্কার। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে পূর্ব লন্ডনের একটি হলে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এরপর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে জামায়াতে আমির বলেন, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। এরকম বহু দেশেই বহু কিছু ঘটে। এই যে 4 দিন আগে অস্ট্রেলিয়ায় একটা ঘটনা ঘটেছে, এই জন্য কি গোটা সমাজ দাঁড়ায় যাবে, স্থবির হয়ে যাবে? না, সমাজ তার গতিতে চলবে। কিন্তু যারা এই ধরনের পারপিট্রেটর, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। এটা একটা মিসপ্রপাগান্ডাও ধরতে পারে, যাতে আমাদের দেশটা আনস্টেবল থাকে। এই জন্যে পরিকল্পিতভাবে কোনো কোয়ার্টার থেকে এই ধরনের জিনিস ডিসপ্রপাগান্ডা স্প্রেড করা হয়, যেটাকে আমরা আসলেই গ্রহণ করতে পারি না। আমরা মনে করি, আমরা আশাবাদী, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যথাসময় ইলেকশন হবে। সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন, এমন তথ্য জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের এমপি এবং পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। একই সঙ্গে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের জনগণ এবং সরকারকে তাদের প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের উপর আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শশী থারুর। তিনি বলেন, ভারতীয় সরকারকে পরিস্থিতি খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। বাংলাদেশে 2টি ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করার বিষয়কে হতাশাজনক হিসেবে আখ্যা দেন এই ভারতীয় এমপি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। শুক্রবার বিবৃতিতে তিনি এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দায়ীদের জবাবদিহি এবং আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করার অনুরোধ করেন তিনি। ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সতর্ক করে বলেছেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে অস্থিরতা যাতে আর না বাড়ে সে বিষয়ে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে এভার কেয়ার হাসপাতালে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়নি, তাকে সিসিইউতে রাখা হয়েছে। অপারেশন থিয়েটারে বেগম জিয়ার ছোট একটি প্রসিডিউর করা হয়েছে বলেও জানান ডক্টর জাহিদ। বেগম জিয়া গত 23শে নভেম্বর থেকে শারীরিক নানা সমস্যা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। স্বাস্থ্যের অবনতি হলে 27শে নভেম্বর থেকে
আইসিইউতে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। বিদেশে নেয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো না থাকায় তাকে আর বিদেশে নেওয়া হয়নি। গাজীপুর মহানগরীর পুবাইল থানার বসুগাঁও এলাকায় দিশারি গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ৩টার দিকে দিশারি পলি অ্যান্ড প্যাকেজিং কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে সন্ধ্যায় 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচনের পথে পথে। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ সংসদীয় আসনটি এতদিন ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও শিল্পপতিদের ক্ষমতার লড়াইয়ের মাঠ। হেভিওয়েট প্রার্থীদের অর্থবিত্ত প্রভাব ও পাল্টাপাল্টি ক্ষমতা প্রদর্শনের এই আসনে বহু বছর পর এবারই প্রথম প্রার্থী নয়, দল ও মার্কার নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবে ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। দোহার নবাবগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। বিনা ভোটে পাস, রাতের ভোট দিনে আর ডামি নির্বাচনের কারণে আগ্রহ হারিয়ে ফেলেছিল ভোটাররা। এসব অপরাধ ঢাকতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ইচ্ছে করে কিছু আসনে বিতর্ক উত্তেজনা তৈরি করে রাখত। তার একটি এই দোহার নবাবগঞ্জ আসন। এখানে নির্বাচনের নামে চলত অর্থ আর পেশিশক্তির মহড়া। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই দৃশ্যপটে পরিবর্তন হয়েছে। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম। এছাড়া মাঠে আছে এনসিপি ও ইসলামী আন্দোলন। বিএনপি সরাসরি প্রচারণা চালালেও কৌশলী জামায়াত। প্রার্থীরা নানা রকম বুলি ছড়ালেও দেখে শুনে এবার সিদ্ধান্ত নিতে চান ভোটাররা। যুব সমাজ আছে, আমরা এমন প্রার্থী চাচ্ছি যিনি আগামী বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন, যেখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ এগুলো থাকবে না। ভালো মনের একটা মানুষ চাই, ঠিক আছে, যে যাতে দিন সুষ্ঠু নির্বাচন হয়, যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। দিনের ভোট রাত্রে হয়েছে সেটা সবাই জানে। আমার দাদা বা দাদি এরকম অনেকেই মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে। ভোট কেন্দ্রে যায় দেখে যে সে কবর থেকে এসে ভোট দিছে। আসনটিতে বেশিরভাগ সময়ই বিএনপি জয়ী হয়েছে, তাই অতীতের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে মনে করছেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের নয় শুধু ঢাকা জেলা নয়, সারা বাংলাদেশেই এটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে থাকেন, অন্য কোনো দল সেভাবে করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ডের ফলে আমাদেরকে ভোট দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তর হুদা, প্রয়াত এমপি আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান ও জাতীয় পার্টির সালমা ইসলামের নামও শোনা যাচ্ছে। 1991 থেকে এ পর্যন্ত দোহার নবাবগঞ্জ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ এবং সংখ্যালঘু ভোট পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, দোহার, ঢাকা। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম বেশ খানিকটা কমলেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেশিরভাগই বিক্রি হয়েছে 50 টাকার উপরে। রাজধানীর টাউন হল বাজারে কেজিতে 10 থেকে 20 টাকা কমে শিম বিক্রি হয়েছে 80 টাকায়, মূলা 50 টাকা, ফুলকপি 30 টাকা ও বাঁধাকপি পিস বিক্রি হয়েছে 40 টাকায়। বিক্রেতারা বলেছে শীতকালীন সবজির দাম কমলেও গরমের পটল ও করলার দাম 20 টাকা বেড়ে বিক্রি হয়েছে 100 টাকা কেজি দরে। এদিকে ভারত থেকে আমদানি বাড়ায় 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 130 থেকে 140 টাকায়, আর মুড়ি কাটা 80 থেকে 90 টাকায়।
আরও কমেছে ডিমের দাম, ডজন প্রতি 5 টাকা কমে লাল ডিম বিক্রি হয়েছে 110 টাকায়, আর সাদা ডিম 105 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 টাকা ও সোনালিকা মুরগি 250 টাকায়। বলার চালটা আগে বেচতাম 115 থেকে 20 টাকা, এখন 130 থেকে 35 টাকা বলার চালের দাম। গ্যাসের সপ্তাহ সিম ছিল 120 টাকা কেজি, এই সপ্তাহ 80 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি। মূলা হয়েছে 40-50 টাকা কেজি। গ্যাসের সপ্তাহ থেকে প্রায় 20 টাকা 30 টাকা কেজিতে এই সপ্তাহ কম আছে। ব্রয়লার গ্যাসের সপ্তাহ মনে করেন যে 170 বেচছি, এখন 160 টাকা ব্যস্ত আছি ব্রয়লার। আর সোনালি ডামনার গ্যাসের সপ্তাহ 270-80 বেচছি, এখন 260-250। এবারে প্রবাসের খবর। আমিরাতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দিবসটি উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট আলাদাভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করে। আবুধাবিতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। তারপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস ও কনস্যুলেটের সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৌদি আরবে মহান বিজয় দিবস পালন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তারপর অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল সহ কমিউনিটির বিভিন্ন সংগঠন। দিবসের আলোচনা সভায় উপস্থাপনা করেন কনস্যুলেটের কার্যালয়ের প্রধান কনসাল মেহবুব জামান। সভায় প্রবাসীদের সৌদি আইন মেনে চলার আহ্বান জানান কনসাল জেনারেল। তাছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার আহ্বান জানান। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহান বিজয় দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান জানান, চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় 71 ও 24-এর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, আলোচনায় যোগ দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সৌদি আরব যুব দলের সভাপতি আব্দুল মান্নান এবং বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান ও কাদের মোল্লা। উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, সিনিয়র নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, মঈনুদ্দিন সহ অন্যরা। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সেভেন শিরোনামগুলো আরেকবার। লাল সবুজের পতাকায় প্রিয় মাতৃভূমিতে ওসমান হাদি, মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরে আজ রাষ্ট্রীয় শোক। দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় হাদি নামাজের জানাজা দাফন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে ব্যাপক বিক্ষোভ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা বিএনপির, নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্রের অভিযোগ। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।